আজকে স্বাস্থ্যমন্ত্রী, উনি আজকে পুলিশ মন্ত্রী, এতগুলো মন্ত্রিত্ব নিয়ে বসে এই প্রত্যেকটা ঘটনার কি কি বিচার উনি করতে পেরেছেন। নির্লজ্জতার সীমাটা উনি পার করে গেছে। উনি মনে করেন এই টাকাটাও মানে সরকারি কোষাগার থেকে নয়, উনি ওনার নিজের সম্পত্তি বোধহয় বিক্রি করে এই টাকাগুলো দিচ্ছে। প্রত্যেকটা মানুষকে তাদের বাড়ি থেকে বের করে দিয়েছে, রীতিমতো তাদের উপর বিভিন্নভাবে টর্চার করে তাদের সম্পত্তি নিজের নামে করে নিয়েছে। উনি সরকারে যবে থেকে এসছেন তবে থেকে ওনার ওই টালির চালায় উনি থাকেন। প্রত্যেক দিন ওনার শাড়িটা দেখবেন পরিষ্কার সাদা ধপধপ করছে, ওনার চটিটা প্রত্যেক দিন নতুনের মতো চকচক করছে। থেকে কার্যত বলা হলো যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন তুলে নিতে এবং তাদেরকে কাজে ফিরতে। আমরা বহু জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে কার্যত কোথাও গিয়ে আন্দোলনের গলা টিপে ধরা। দেখুন, জুনিয়র ডাক্তাররা আজকে কী দাবিতে নেমেছে রাস্তায় এটা বুঝতে হবে। জুনিয়র ডাক্তাররা যে দাবিগুলো রেখেছে তার মধ্যে অন্যায্য কি কিছু আছে? আমার তো মনে হয় না। আপনি আমার জায়গায় ছাড়ুন, আপনি এখান থেকে রাস্তায় বেরিয়ে যে কোনো মানুষকে জানতে চান যে এই দাবি রেখেছে, এই 5টা বা 6টা তারা দাবি রেখেছে, এর মধ্যে কোনটা অনৈতিক। তারা যদি অনৈতিক দাবি করতো তাহলে মানতাম তারা অনৈতিক দাবি করছে, মুখ্যমন্ত্রীর এখানে বলার জায়গা আছে। তাদের দাবিগুলো তো স্বচ্ছ। একটা মানুষ, আপনি আপনার কর্মস্থলে যাচ্ছেন, আপনার বাড়ির পরে যদি কোনো জায়গায় সবচেয়ে বেশি সিকিউরড বলে ধরা হয় সেটা হচ্ছে আপনার কর্মস্থল, তাও আবার একটা সরকারি প্রতিষ্ঠান। সেখানে যদি একটি মেয়ের সাথে এই ধরনের ঘটনা ঘটে থাকে এবং তারপরে মাননীয়া সেই মেয়েটির জীবনের দাম টাকা দিয়ে বিচার করেন, তাহলে সেই জুনিয়র ডাক্তাররা কি কোনোভাবে তারা অনৈতিক দাবি তো করছে বলে আমার মনে হচ্ছে না। তারা এই সিপির পদত্যাগ চাইছে, তারা এই স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন জায়গায় বড় বড় স্থানে যারা বসে রয়েছে তাদের পদত্যাগ চাইছে এবং তাদের সিকিউরিটি চাইছে। তারা যে কাজ করতে ফিরবে তাদের সিকিউরিটিটা কোথায়? আজকে যে অভয়ের সাথে যে ঘটনা ঘটলো, কালকে আবার যে কোনো মেয়ের সাথে বা কোনো ছেলের সাথে ঘটবে না সেটা আজকে শুধু তো এখানে আরজি করে থেমে থাকেনি। আপনি শেষ এক সপ্তাহে ধরুন, আজকে আপনি দেখবেন বোলপুরে এক ঘটনা ঘটেছে, আপনি দেখবেন হরিপালে এক ঘটনা ঘটেছে, মধ্যমগ্রামে শুধু না, আজকে কলকাতার বুকে হরিদেবপুরে সেম ঘটনা ঘটেছে। আপনি লিস্ট শেষ করতে পারবেন না, একটার পর একটা নাম ধরবে। তাদের জন্য কি মানে পদক্ষেপ নিয়েছেন মমতা ব্যানার্জি, মাননীয় মুখ্যমন্ত্রী? আমি জানতে চাইছি। উনি তো আজকে স্বাস্থ্যমন্ত্রী, উনি আজকে পুলিশ মন্ত্রী, এতগুলো মন্ত্রিত্ব নিয়ে বসে এই প্রত্যেকটা ঘটনার কি কি বিচার উনি করতে পেরেছেন এখনো অবধি। এবং এটাও দেখেছি, হরিদেবপুরের যে বাচ্চা মেয়েটিকে, সেই মেয়েটিকে পর্যন্ত হোমে রাখা হয়েছিল। তার কি দোষ ছিল? প্রমাণ লোপাট করার জন্যই নিশ্চয়ই তাকে হোমে রাখা হয়েছিল। এটা আমাদের কাছে, এটা আপনাদের মাধ্যমে মাননীয় কাছে এটা প্রশ্ন যে প্রত্যেকটা জায়গায় আপনি কি পদক্ষেপ নিয়েছেন তার একটা আপনি শ্বেতপত্র বার করুন। তারপরে মেনে নেবো যে আরজি করের ডাক্তার যারা যেটা করছে সেটা তারা অন্যায় করছে, তাদের অন্যায়ভাবে তারা দাবি রাখছে। এই যে বিভিন্ন জায়গায় মহিলারা থেকে একদম ছোট বাচ্চারা নির্যাতিত হচ্ছে, সেদিক থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছিল যে বাংলার মেয়েকে ভোট দাও। বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেদিক থেকে এই রাজ্যেই তো মহিলা নিরাপত্তায় ব্যর্থ এই রাজ্যের প্রশাসন। 2021 সালের আগে অবধি মমতা ব্যানার্জি যখন নিজের দলের হয়ে মানে প্রচার করছিলেন এবং যখন উনি প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা বিধানসভার যখন উনি লিস্ট বার করলেন নামের, উনি কি বললেন যে প্রত্যেক জায়গায় বিধানসভা অনুযায়ী প্রার্থী আলাদা হলেও মুখ একটাই, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে আজকে যখন দিনের পর দিন এই ধরনের ঘটনাগুলো ঘটছে, তখন উনি কেন বলছেন না যে বাংলার মেয়ের ওনার দায়? উনি কেন, মানে আমি বলছি তো, নির্লজ্জতার সীমাটা উনি পার করে গেছেন। দিনের পর দিন যখন মানুষ বৃতশ্রদ্ধ হয়ে গেছে এই সরকারের ওপর, শুধু আজকের ঘটনা নয়, উনি সরকারে আসার পর থেকে পার্কস্ট্রিট ঘটনা থেকে শুরু হয়েছিল, আর আজকে শেষ হচ্ছে আপনি যেটা বললেন হাওড়ার ঘটনা। প্রত্যেকটা ঘটনায় উনি কী বলেছেন? প্রত্যেকটা ক্ষেত্রে মেয়েটিরই দোষ দিয়েছেন এবং প্রত্যেক ক্ষেত্রে তাদেরকে তাদের প্রাণের বিনিময়ে, তাদের সম্ভ্রমের বিনিময়ে একটা টাকা ধরে দিয়েছেন। উনি মনে করেন এই টাকাটাও মানে সরকারি কোষাগার থেকে নয়, উনি ওনার নিজের সম্পত্তি বোধহয় বিক্রি করে এই টাকাগুলো দিচ্ছেন, যার জন্য উনি পুজোর প্যান্ডেলের সবাইকে বলছে যে তারা টাকা নিচ্ছে না, তাদেরকে উনি যারা নতুন করে টাকা নেবে বলেছে তাদের নেবে। আমি জানতে চাই এই মণ্ডপগুলোর নাম, যারা নতুন করে টাকার জন্য আবেদন করেছে তারা কারা? কারণ আজকের এই যে তারা বলেছে টাকা নেবে না, এটা একটা প্রতিবাদ স্বরূপ, একটা প্রতিবাদ হিসেবে তারা বলেছে তাদের এই টাকার প্রয়োজন নেই।
দেখুন, মাননীয়াকে মানে এটা বলতে হবে যে উনি সত্যিই কোষাগার থেকে টাকা দিচ্ছেন, নাকি ওনার যে পৈতৃক সম্পত্তি সেই সম্পত্তি বিক্রি করে উনি টাকা দিচ্ছেন। ওনার দাসত্ব যারা স্বীকার করবে না, উনি তাদের অনুদান থেকে, উনি তাদের ভিক্ষা থেকে বিরত রাখবেন, সেটাই স্বাভাবিক। আর যারা এটা যে নতুন করে যারা নিতে চাইছে তাদের নামগুলো আপনারা প্রকাশ করুন, তাদের পুজোর যে পুজো হচ্ছে তার বিচার করবে সাধারণ মানুষ। এই যে আপনি অনুদান থেকে বিরত থাকার কথা বললেন, সেদিক থেকে এই রাজ্য সরকার বলছে যারা লক্ষ্মীর ভাণ্ডার নিতে চায় না তারা ফর্ম ফিল আপ করুক। মানে কোথাও গিয়ে তো সেই কোট আনকোট একটা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধের না, কেন নেবে না? অবশ্যই নেবে। এটা তো হচ্ছে তাদের প্রতিবাদ স্বরূপ, একটা প্রতিবাদের ভাষা যে আমরা এই সময় পুজোর টাকা নেব না। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার যেটা উনি দিচ্ছেন, সে আরে কোনোটাই তো উনি ওনার নিজের বাড়ি থেকে দিচ্ছেন না, কোনো টাকা একটা টাকাও কি উনি নিজের বাড়ি থেকে আনছেন? বরঞ্চ হরিচাঁদি স্ট্রিটে যে কটা বাড়ি ছিল প্রত্যেকটা উনি নিজের সম্পত্তি করে নিয়েছেন। প্রত্যেকটা মানুষকে তাদের বাড়ি থেকে বের করে দিয়েছে, রীতিমতো তাদের উপর বিভিন্নভাবে টর্চার করে তাদের সম্পত্তি নিজের নামে করে নিয়েছে। উনি সরকারে যবে থেকে এসছেন তবে থেকে ওনার ওই টালির চালায় উনি থাকেন। প্রত্যেক দিন ওনার শাড়িটা দেখবেন পরিষ্কার সাদা ধপধপ করছে, ওনার চটিটা প্রত্যেক দিন নতুনের মতো চকচক করছে। আমি তো হাঁটছি রাস্তায়, আমাদের জুতোগুলো কি এত পরিষ্কার? আমরা তো রাস্তায় হাঁটি। ওনার দেখবেন না পরিষ্কার হচ্ছে। ওনার যে সম্পত্তি সেটা প্রত্যেক দিন চক্রবৃদ্ধি হারে যদি বাড়ে তাহলে সেটা হচ্ছে সেনার সম্পত্তি। আর প্রত্যেকটা মানুষের সম্মান, সেটা উনি কীভাবে, এই লক্ষ্মীর ভাণ্ডার উনি অনুদান দিচ্ছেন, উনি কিসের অনুদান দিচ্ছেন? সরকারের টাকা দিচ্ছেন, প্রত্যেকে নেবে, কেন নেবে না? তাদের যদি উনি দিয়ে থাকেন যে এটা সরকারি অনুদান, তাহলে প্রত্যেকটা মানুষের নেওয়ার অধিকার আছে। কারণ ভোটটা এই প্রত্যেকটা মানুষ যাকে দিয়ে তাকে এই ক্ষমতায় এনেছিলেন। তাই এখন উনি লুট করছেন, বিভিন্ন জায়গায় বোমাবাজি করছেন, করে উনি লুট করে ক্ষমতায় থাকছেন, কিন্তু প্রথমবার কিন্তু এই মানুষরাই তাকে ভোট দিয়ে এনেছিলেন। তাই যদি কিছু দেওয়ার থাকে তাহলে প্রত্যেকটা মানুষ সেটা নেবে, সেটা তাদের অধিকার। বহু রাজনৈতিক বিশ্লেষক থেকে বিরোধীরা দাবি তুলছেন যে মুখ্যমন্ত্রী বর্তমানে নিজের মানে একটা সরকার যে আছে সেটা মনে করছে না, যে একটা তৃণমূল দল চলছে সরকারের নামে। হ্যাঁ, উনি তো কোনোদিনই সেটা, দল আর সরকারের মধ্যে যে পার্থক্য আছে সেটা তো উনি কোনোদিনই বুঝেছেন বা সাধারণ মানুষকে সেটা মনে করিয়েছেন বলে কারোর মনে পড়ে না। কারণ কিছুদিন আগেও আমরা দেখেছিলাম যে উনি কোনো বিক্ষোভ করতে বসছেন, সেই বিক্ষোভটা দলের বিক্ষোভ নাকি উনি মুখ্যমন্ত্রী হিসেবে বিক্ষোভ করতে বসছেন উনি সেটাই বুঝছেন না। কিছুদিন আগেও আমরা দেখেছি যে নির্ভয়ার দ্বারা দোষী, এই অভয়ার জন্য যারা দোষী তাদের যাতে ফাঁসি দেওয়া হয়, বা যারা এদের বের করতে পারছেন না তাদের বিরুদ্ধে যাতে একটা স্টেপ নেওয়া হয়, তার জন্য উনি রাস্তায় নেমেছিলেন। উনি ভুলেই গেছেন যে উনি নিজেই সরকারে রয়েছেন, উনি নিজেই স্বাস্থ্যমন্ত্রী, উনি নিজেই পুলিশ মন্ত্রী, তারই ফাঁসি চাইছেন। উনি তো নিজেই নিজের ফাঁসি চাইছেন, তারপরে উনি নিজে কেন পদত্যাগ করছেন না এটা আমাদের কাছে সত্যিই পরিষ্কার হচ্ছে না। যে সুপ্রিম কোর্টের শুনানিতে বহু তথ্য উঠে এসেছে, যেখানে একটা তথ্য যে ময়না তদন্ত যখন হয়েছিল তখন চালান ছিল না, তার মানে তো কোথাও গিয়ে সেই প্রমাণ লোপাটের একটা আশঙ্কাই তৈরি হচ্ছে একেবারে। দেখুন, শুধুমাত্র চালান ছাড়া ময়নাতদন্ত হয়েছে তা তো না। প্রথম থেকে দেখা গেছে মেয়েটির বাবা মাকে অন্ধকারে রাখা হয়েছে এবং 400 জন পুলিশি পাহারায় খুব তাড়াতাড়ি করে লোকাল কাউন্সিলরের হস্তক্ষেপে মেয়েটির যে শরীর সেটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। মানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। আমরা এটাও দেখেছি এই ধরনের একটা ঘটনা, সেখানে সন্ধ্যে 6টার পরে পোস্টমর্টম করা হয়েছে। এটা ভারতবর্ষের কোনো আইনে আছে কিনা সেটা নিয়েও আইনজীবীরা প্রশ্ন একদমই, কারণ এই ধরনের ঘটনায় সন্ধেবেলা 6টার পরে, মানে 5টার পরে এই ধরনের ময়নাতদন্ত করা যায় না বলেই আমরা জানি, সেটাও তড়িঘড়ি করা হয়েছে। আমরা এটাও দেখেছি প্রমাণ লোপাট করার জন্য প্রশাসনকে কাজে লাগিয়ে যে ক্রাইম সিন, সেই ক্রাইম সিনে ঠিকঠাক করার কাজ চলছিল, সেটাও আমরা দেওয়াল ভাঙতে দেখেছি। শুনুন, এটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে একটা ঘটনাকে লুকানোর জন্য অনেকগুলো ঘটনা কিন্তু পরপর ঘটে চলেছে। আমাদের এটাই বলার আছে যে যেভাবে এই ধরনের ঘটনাগুলো করা হচ্ছে সেইগুলো মানুষ খুব পরিষ্কারভাবে বুঝতে পারছে যে প্রমাণ লোপাট করার জন্যই করা হচ্ছে। এই যে কেসটা চলছে সেটা কোর্ট মনিটরড, কোর্ট যা নির্দেশ দিচ্ছে তাই হচ্ছে। সিবিআইয়ের ওপর আমরা পূর্ণ আস্থা রাখছি। এটাই শুধু দেখার বিষয় কি ক্রাইম সিনকে কত তাড়াতাড়ি আবার করে সেই প্রমাণগুলো পাওয়া যায় এবং তার ভিত্তিতে যারা দোষী, যারা প্রকৃত দোষী তাদের শাস্তি হয়। যে ক্রাইম সিনের কথা বললেন, সেখানে ক্রাইম সিনে একটি ভিডিও ভাইরাল হয়েছিল, তাতে দেখা যাচ্ছে গিজগিজ করছে মানুষ, কার্যত বেশিরভাগই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ।
তারপর যখন তাদেরকে প্রশ্ন করা হলো যে সেখানে ক্রাইম সিনে এত লোক কেন, একটা চিঠিতে বা একটা লেখায় তারা স্পষ্ট করছে যে কুচকাওয়াজের জন্য সেই দিন রাত্রে নাকি তারা এসেছিল। তা কুচকাওয়াজের জন্য যদি এসে থেকে কুচকাওয়াজ কি সেমিনার হলেই করতে হলো? প্রথমে তো দেখেছিলাম যে আমাদের ডিসি সাউথ সম্ভবত যিনি ভদ্রমহিলা রয়েছেন, উনি তো প্রথমে বললেন যে কারণটা যতটা করার দরকার ছিল ততটা করা হয়েছে। ওখানে নাকি যে অভিজ্ঞ সে নাকি হচ্ছে ফরেন্সিক এক্সপার্ট, তাকে আনা হয়েছে। তো এখন সেই যে মতামত ছিল সেই মতামত থেকে কেন পুলিশকে সরতে হচ্ছে? এবং অভিজ্ঞকে সাসপেন্ড করা হলো। প্রথম থেকে দেখা যাচ্ছে বাড়িকে প্রথমে বলা হচ্ছে যে আপনার মেয়ে সুইসাইড করেছে, তারপরে বলা হচ্ছে আপনার মেয়ে অসুস্থ, তারপরে বলা হচ্ছে আপনার মেয়ের কে ট্রিটমেন্ট করা হচ্ছে, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। একটার পর একটা প্রত্যেক মুহূর্তে তাদের বক্তব্য চেঞ্জ হচ্ছে। শুধু যে হসপিটালের বক্তব্য চেঞ্জ হচ্ছে তা না, আমরা এখন দেখছি পুলিশেরও বক্তব্য চেঞ্জ হচ্ছে প্রতিটা পদক্ষেপে। এটা আমার মনে হয় সিবিআইয়ের এই যে যারা পুলিশের যারা বড় বড় দায়িত্বে রয়েছেন, যারা প্রত্যেক মুহূর্তে নিজেদের বয়ান চেঞ্জ করছেন, তাদেরও এর আয়তায় আনার দরকার এবং তাদের থেকেও ঠিকভাবে জানা দরকার যে আদতে কী হয়েছিল।